চাদরের পর্দার ভেতর ভাই আমাকে গোপন প্রেমের কথা বলল। আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, আপা, পর্দার বাইরের সবাই কি জানে আমি তোমাকে সেভাবে ভালোবাসি? আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, বিয়ে করতে চাই। এই পর্দার মতো আমাদের সম্পর্ক আড়াল করে রাখতে হবে না গি। আমাদের বর ঘরের একপাশে চাদর দিয়ে ছোট করছিলাম, আড্ডা দেওয়ার জন্য একটা আলাদা জায়গা। মা বাবা বাইরে গেছেন, আমরা দুজন ঘরে। চাদর দিয়ে পর্দা টাঙিয়ে ভেতরে বালিশ রাখছিলাম। ভাই ঘরে এলো। কি করছো দিদি? জিজ্ঞেস করল। আমি বললাম, আড্ডা দেওয়ার জায়গা বানাচ্ছি। আয় ভেতরে আয়, চাদরের পর্দা সরিয়ে ডাকলাম। ভাই ভেতরে ঢুকল। নিজেই পর্দা নামিয়ে দিল। ছোট্ট জায়গা, মাঝে কয়েকটা বালিশ। বসলাম দুজনে। কেমন লাগছে? আমি জিজ্ঞেস করলাম। সে উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। চাদরের ভাঁজে আমার হাত আটকে গেল। আমি শিহরিত হয়ে উঠলাম। পর্দার বাইরে দিনের আলো, ভেতরে আবছা অন্ধকার। আমার ভাই আমাকে এভাবে দেখে, এভাবে চায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম অনুপম চৌধুরী, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, অনির্বাণ আর অনিন্দিতা। অনির্বাণ 18 বছর বয়সী, কলেজে পড়ে। অনিন্দিতা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনার কথা বলতে যাচ্ছি আজ। এমন একটি ঘটনা যা শুধু আমার জীবনই নয়, আমার পুরো পরিবারকে বদলে দিয়েছে চিরতরে। সেদিন ছিল গরমের এক বিকেল। অফিস থেকে ফিরেছি একটু আগেই। বাচ্চারা স্কুল থেকে ফিরেছে, অনুপম এখনও অফিসে। বাড়িতে আমি আর 2 সন্তান। আমি চা বানিয়ে খাচ্ছিলাম যখন ভাইয়ের ফোন এলো। আমার ছোট ভাই অভিক, বয়স 30, এখনও বিয়ে করেনি। থাকে শহরের অন্য প্রান্তে। দিদি, তোমার সাথে জরুরি কথা আছে, অভিক বলল, তার গলায় উদ্বেগের সুর। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। ফোনে না। আমি আসছি তোমার বাসায়। আধ ঘন্টার মধ্যে পৌঁছাবো। ফোন রেখে আমি ভাবলাম, কি এমন জরুরি কথা যে ফোনে বলা যায় না? অভিক সাধারণত এমন করে না। ওর চাকরি, গার্লফ্রেন্ড নিয়ে কথা হয়, কিন্তু কখনো এভাবে উদ্বিগ্ন শুনিনি ওকে। অনির্বাণ ও অনিন্দিতা তাদের রুমে নিজেদের কাজে ব্যস্ত। আমি রান্নাঘরে গিয়ে ভাইদের জন্য খাবার গোছাতে লাগলাম। ঠিক আধ ঘন্টা পরে ডোরবেল বাজল। দরজা খুলতেই অভিকের উদ্বিগ্ন মুখ দেখলাম। ওকে আগে এমন দেখিনি কখনো। ভেতরে আয়, আমি বললাম। বস, চা দিচ্ছি গু। না দিদি, চা নয়। আমাদের একটু একান্তে কথা বলতে হবে, সে বলল। আমরা ড্রয়িং রুমে বসলাম। অভিক তার ব্যাগ থেকে একটা লাল রঙের ডায়েরি বের করল। আমি আগে কখনো দেখিনি ওটা। দিদি, আমি বাবার পুরনো জিনিসপত্র গোছাচ্ছিলাম। তুমি তো জানো, বাবা মারা যাওয়ার পর মা আমাকে বাবার জিনিসপত্র দেখে গোছাতে বলেছিল। এই ডায়েরিটা পেয়েছি বাবার লকারে গিয়ে। বাবা মারা গেছেন 5 বছর আগে। হার্ট অ্যাটাক। মা থাকেন ভাইয়ের সাথে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। দিদি, এর মধ্যে এমন সব কথা লেখা আছে যা তুমি বিশ্বাস করতে পারবে না। আমাদের পরিবার, আমরা যা জানি, সবই মিথ্যাগু। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কি বলছিস তুই? বাবা তার ডায়েরিতে লিখেছেন আমরা আসলে কারা। আমাদের আসল পরিচয় কি? দিদি, আমরা যে পরিবারে বড় হয়েছি সেটা আমাদের আসল পরিবার নয় গিয়ে। আমি হতবাক। তুই কি বলছিস অভি? এসব কি বাজে কথা? সত্যি দিদি। এই ডায়েরিতে বাবা লিখেছেন যে তিনি আর মা আসলে আমাদের জৈবিক বাবা মা নন। তারা আমাদের দত্তক নিয়েছিলেন 30 বছর আগে গু। আমি যেন বজ্রাহত হলাম। না, এটা হতে পারে না। বাবা মা আমাদের এত বছর লুকিয়ে রাখবেন কেন? কারণ আমাদের আসল পরিবার একটা বিপদে পড়েছিল। বাবা লিখেছেন, আমাদের জৈবিক বাবা মা একটা সংগঠনের সদস্য ছিলেন যারা কিছু গোপন তথ্য জানতেন। তারা সেই তথ্য প্রকাশ করতে চাইলে তাদের জীবন বিপন্ন হয়। তারা আমাদের রক্ষা করার জন্য বাবা মার কাছে রেখে যান। বাবা মা আমাদের নিজের সন্তানের মতো লালন পালন করেন গু। আমি ডায়েরিটা হাতে নিলাম।
পাতা উল্টাতেই বাবার পরিচিত হাতের লেখা চোখে পড়ল। তারিখ দেখলাম 1995 ডিসেম্বর 12। আমেলিয়া আর অভিক আজ এলো আমাদের জীবনে। ছোট্ট দুটি শিশু, একজন 3 বছরের, অন্যজন মাত্র 6 মাসের। রাজীব আর মালবিকা আমাদের বিশ্বাস করে গেলেন তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। জানি না কবে ফিরে আসবেন তারা, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি এই দুটি শিশুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসব। আমার হাত কাঁপতে লাগল। অভিক, এটা কি সত্যি? বাবা মিথ্যা লিখবেন কেন দিদি? আরও আছে। পড়ো। আমি আরও পাতা উল্টালাম। 1996 জানুয়ারি 3। আজ খবর পেলাম রাজীব আর মালবিকার। তারা বেঁচে নেই। দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছে তাদের। সংগঠনের লোকেরা খুঁজে পেয়েছিল তাদের। এখন আমাদের ভয়, তারা কি জানে আমেলিয়া আর অভিকের কথা? আমরা কি নিরাপদ? বাচ্চাদের কি সত্যি বলবো? না, এখনো না। ওরা এখনো খুব ছোট। হয়তো কখনোই না। এটাই ভালো হবে ওদের জন্য। চোখে পানি এসে গেল আমার। এতদিন যাদের বাবামা ভেবে এসেছি তারা আসলে আমাদের জৈবিক বাবামা নন। আর আমাদের আসল বাবামাকে হত্যা করা হয়েছে। এরপরে আরও কিছু পাতা আছে দিদি, অভিক বলল। বাবা আমাদের আসল বাবামার কথা লিখেছেন। তারা কোনো সংগঠনে ছিলেন, কি তথ্য জানতেন এসব। আমি আরও পাতা উল্টালাম। 2000 মার্চ 15। আমেলিয়া 8 বছরের হয়েছে। অভিক 5। আজ আমেলিয়া জিজ্ঞেস করল তার আসল বাবামার ছবি আছে কিনা। আমি বললাম ওরা দূর দেশে আছে, ফিরে আসবে। মিথ্যা বলছি প্রতিদিন। কিন্তু কি করব? সত্যি বললে কি ওরা বুঝবে? ওদের জীবন বিপন্ন হতে পারে কি? আরও পড়তে পড়তে একটা নাম বারবার আসতে লাগল, আলোক। বাবা লিখেছেন আলোক নামে একজন লোক আমাদের আসল বাবামার সহকর্মী ছিলেন। তিনিও সংগঠনের সদস্য ছিলেন। তিনি বেঁচে আছেন এবং কখনো কখনো বাবার সাথে যোগাযোগ করতেন। বাবা তার সাথে গোপনে দেখা করতেন। দিদি, এই ডায়েরিতে আলোক সাহেবের ঠিকানা আছে। আমি সেখানে গিয়েছিলাম, অভিক বলল। আমি চমকে উঠলাম। তুই গিয়েছিলি? কবে? গতকাল। উত্তরার একটা পুরনো বাড়িতে থাকেন তিনি। খুব বৃদ্ধ এখন, 80 বছরের উপর বয়স। কিন্তু আমাকে চিনতে পেরেছিলেন। বাবার ছবি দেখানোর পরেই বুঝলেন আমি কে। তিনি কি বললেন? দিদি, তিনি আমাদের আসল পরিচয় জানেন। আমাদের জৈবিক বাবামা এক গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা একটি বড় ষড়যন্ত্রের সন্ধান পেয়েছিলেন। দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে একটি গোপন অপারেশন চালাচ্ছিলেন। তারা সেই তথ্য প্রকাশ করতে চাইলে তাদের হত্যা করা হয়। কি অপারেশন? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা শুকিয়ে আসছিল। প্রজেক্ট নীলকণ্ঠ। এটা নাকি এমন একটি প্রকল্প যার মাধ্যমে কিছু মানুষকে হাইপনোটাইজ করে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। মোবাইল টাওয়ারের মাধ্যমে এমন কিছু সিগন্যাল পাঠানো হচ্ছিল যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। আমাদের বাবামা সেই প্রকল্পের গবেষক ছিলেন, কিন্তু যখন বুঝতে পারলেন এর উদ্দেশ্য খারাপ, তখন বিরোধিতা করেন। আমি হতবাক হয়ে শুনছিলাম। আলোক সাহেব আরও একটা জিনিস দিয়েছেন আমাকে। অভিক তার ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করল। এতে নাকি সব প্রমাণ আছে। প্রজেক্ট নীলকণ্ঠের ডকুমেন্ট, আমাদের বাবামার গবেষণা, তাদের হত্যার প্রমাণ, সবকিছু। আলোক সাহেব বললেন, এটা খুব বিপজ্জনক। যারা আমাদের বাবামাকে হত্যা করেছে তারা এখনও আছে, এখনও ক্ষমতায় আছে। আমি পেন ড্রাইভটা হাতে নিয়ে দেখলাম। ছোট্ট একটা জিনিস, কিন্তু এতে আমাদের জীবনের গোপন সত্য লুকিয়ে আছে। আমরা কি করব এখন? আমি জিজ্ঞেস করলাম। আলোক সাহেব বলেছেন, আমরা এই তথ্য প্রকাশ করি বা না করি সেটা আমাদের সিদ্ধান্ত। কিন্তু তিনি সাবধানও করেছেন। যারা আমাদের বাবামাকে হত্যা করেছে তারা আমাদের খুঁজে পেতে পারে যদি আমরা সামনে আসি। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো। অপরিচিত নম্বর থেকে। তোমরা ডায়েরি পেয়েছ। আলোকের সাথে দেখা করেছ। এবার সাবধান থাকো। তোমাদের উপর নজর আছে। আমি সশব্দে নিঃশ্বাস নিলাম। অভিকের দিকে মোবাইল ঘুরিয়ে দেখালাম। বাবা রে, ওরা জানে আমাদের উপর নজর রাখছে। অভিক বলল, তোর বাসায় ফেরা নিরাপদ হবে না এখন। আমি বললাম, তুই এখানে থাক। অনুপম আসুক, তারপর ঠিক করব কি করতে হবে। আমরা দুজনেই উদ্বিগ্ন। কে এই মেসেজ পাঠালো? ওরা কি আমাদের ফোন হ্যাক করেছে? আমাদের কথা শুনছে?
অনুপম অফিস থেকে ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। আমরা তাকে সব বললাম। সে ডায়েরি পড়ল, পেনড্রাইভ দেখল, মেসেজ দেখল। এটা খুব গুরুতর ব্যাপার, অনুপম বলল। আমার এক বন্ধু পুলিশে আছে, তার সাথে কথা বলতে হবে। কিন্তু পুলিশে যাওয়া কি নিরাপদ হবে? আমি জিজ্ঞেস করলাম। আলোক সাহেব সাবধান করেছেন, এই ষড়যন্ত্রে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত, অভিক বলল। আমি শুধু খবর নিতে চাই। নাম ঠিকানা দেব না, অনুপম বলল। সে ফোন করল তার বন্ধুকে, কিন্তু ফোন ধরল না কেউ। সন্ধ্যা নামল। অনির্বাণ আর অনিন্দিতাকে আমরা কিছু বলিনি এখনো। ওরা জানে মামা এসেছে, ব্যাস। রাতে খাবার টেবিলে বসে আছি, এমন সময় ডোরবেল বাজল। সবাই চমকে উঠলাম। এত রাতে কে আসতে পারে? অনুপম দরজার দিকে এগোল। আমি আর অভিক উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালাম পরস্পরের দিকে। দরজা খুলতেই দেখা গেল ৩ জন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। পোশাক দেখে মনে হচ্ছে না পুলিশ বা সরকারি কেউ। আপনি অনুপম চৌধুরী? একজন জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনারা কে? আমরা আপনার সাথে, আমেলিয়া আর অভিকের সাথে কথা বলতে চাই, অন্য একজন বলল। আমরা আলোকের সহকর্মী গু। আমরা তাদের ভেতরে ঢুকতে দিলাম, তবে সন্দেহ করছিলাম। কিভাবে জানব এরা সত্যি আলোকের সহকর্মী? তারা নিজেদের পরিচয় দিলেন, অমর, বিকাশ আর সুমিতা। ৩ জনই প্রাক্তন গবেষক, সেই একই সংগঠনে কাজ করতেন যেখানে আমাদের জৈবিক বাবা-মা ছিলেন। আমরা জানি আপনারা ডায়েরি পেয়েছেন, অমর বললেন। আমরা আপনাদের সাহায্য করতে এসেছি। কিভাবে জানলেন আমরা ডায়েরি পেয়েছি? আমি জিজ্ঞেস করলাম। আলোক আমাদের বলেছেন, সুমিতা বললেন। আমরা তাকে আজ সকালে দেখতে গিয়েছিলাম। তিনি বললেন অভিক তার কাছে গিয়েছিল। আপনারা কি সত্যি আলোকের সহকর্মী? অভিক জিজ্ঞেস করল। হ্যাঁ, বিকাশ বললেন। তিনি একটা ছবি বের করলেন তার পকেট থেকে। এই দেখুন, এটা আমাদের গ্রুপের ছবি। এখানে আপনাদের বাবা-মা আছেন, আলোক আছেন, আমরা ৩ জন আছি। আমি ছবিটা দেখলাম। সত্যিই সেখানে ১০ জন মানুষের একটা গ্রুপ ফটো। পেছনে লেখা তারিখ ১৯৯৩ জুলাই ১-২। আপনারা কি জানেন আমাদের বাবা-মা কারা ছিলেন? আমি জিজ্ঞেস করলাম। জানি, অমর বললেন। রাজীব আর মালবিকা সেন। খুব মেধাবী দুজনেই। আমরা একসাথে কাজ করতাম প্রজেক্ট নীলকণ্ঠে। প্রথমে আমরা জানতাম না এর আসল উদ্দেশ্য কি। ভাবতাম এটা মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা গবেষণা। কিন্তু পরে বুঝতে পারি এটা মানুষকে নিয়ন্ত্রণ করার একটা ষড়যন্ত্র। কে এই ষড়যন্ত্র করছিল? অনুপম জিজ্ঞেস করল। একটি গোপন সংগঠন, সুমিতা বললেন। নাম মন্থন। এর সদস্যরা ছিলেন দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তারা চাইত মানুষকে নিয়ন্ত্রণ করে দেশের ক্ষমতা দখল করতে। তাহলে প্রজেক্ট নীলকণ্ঠ? আমি বললাম। হ্যাঁ, এটা ছিল মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করার একটা প্রকল্প। মোবাইল টাওয়ার থেকে বিশেষ ফ্রিকোয়েন্সির তরঙ্গ ছড়িয়ে মানুষের মনে প্রভাব ফেলা। এটা ১৯৯০ এর দশকে শুরু হয়েছিল, যখন মোবাইল ফোন নতুন আসছিল। তারা গবেষণার নামে আমাদের দিয়ে এটা তৈরি করাচ্ছিল, বিকাশ বললেন। আপনাদের বাবা-মা, রাজীব আর মালবিকা, এই প্রকল্পের মূল গবেষক ছিলেন, অমর বললেন। কিন্তু যখন তারা জানতে পারলেন এর আসল উদ্দেশ্য, তখন সব তথ্য প্রমাণ নিয়ে পালানোর চেষ্টা করেন। আমরা সাহায্য করেছিলাম তাদের। কিন্তু মন্থন তাদের খুঁজে বের করে, সুমিতা বললেন দুঃখের সাথে। আমরা আপনাদের দুজনকে বাঁচাতে পেরেছিলাম শুধু। আমি আর অভিক স্তব্ধ হয়ে শুনছিলাম। আমাদের পরিচয় সম্পর্কে এই সত্য আমাদের মনকে আলোড়িত করে তুলেছিল। আপনারা কি জানেন আমাদের বাবা-মা কোথায় আছেন? অভিক জিজ্ঞেস করল, তার গলায় আসার সুর। অমর, বিকাশ আর সুমিতা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে দুঃখ। দুঃখিত, অমর বললেন। রাজীব আর মালবিকা আর বেঁচে নেই। তাদের হত্যা করা হয়েছিল ১৯৯৫ সালে, আপনাদের তাদের বন্ধুদের কাছে রেখে যাওয়ার কিছুদিন পরেই। অভিকের চোখ ছলছল করে উঠল। আমার বুকের ভেতর একটা যন্ত্রণা অনুভব করলাম। আমরা কখনো চিনিনি আমাদের জৈবিক বাবা-মাকে, তবু তাদের হারানোর বেদনা তীব্র অনুভব করলাম। বাবার ডায়েরিতে তাই লেখা আছে, আমি বললাম। কিন্তু আমরা এখন জানতে চাই, কেন আপনারা এখন এসেছেন এতদিন পর? কারণ মন্থন আবার সক্রিয় হয়েছে, বিকাশ বললেন। নতুন টেকনোলজি, নতুন পদ্ধতি। এবার তারা সোশ্যাল মিডিয়া আর এআই ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
আমরা খবর পেয়েছি তারা আবার প্রজেক্ট নীলকণ্ঠ চালু করতে যাচ্ছে নতুন রূপে। এবার এটা আরও বিপজ্জনক, আরও শক্তিশালী, সুমিতা বললেন। আর আপনারা আমাদের কাছে এসেছেন কেন? আমি জিজ্ঞেস করলাম। আমরা সাহায্য চাই, অমর বললেন। আপনাদের বাবা-মা যে প্রমাণ সংগ্রহ করেছিলেন, সেই পেন ড্রাইভের তথ্য, সেটা আমাদের দরকার। আমরা চাই আপনারা আমাদের সাথে যোগ দিন। প্রজেক্ট নীলকণ্ঠ আবার চালু হওয়া রোধ করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো বৈজ্ঞানিক নই, গবেষক নই, অনুপম বলল। আপনাদের বাবা-মার জিন আপনাদের মধ্যে আছে, বিকাশ বললেন। আমেলিয়া, আপনি কম্পিউটার সায়েন্সে পড়েছেন, নয় কি? আর অভিক বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছে। আপনাদের দুজনের মেধা আপনাদের বাবা-মার মতোই গিউ। আমি অবাক হলাম। আপনি কিভাবে জানলেন আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি? আমরা আপনাদের নজরে রেখেছি, সুমিতা বললেন। দূর থেকে, গোপনে। আপনাদের রক্ষা করার জন্য। আমি শিহরিত হলাম। এতদিন আমাদের নজরে রেখেছেন, আর আমরা জানিও না? হ্যাঁ, অমর বললেন। আমাদের এটাই কাজ ছিল। রাজীব আর মালবিকার শেষ অনুরোধ ছিল আমরা যেন আপনাদের রক্ষা করি। সব শুনে আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমাদের জীবনের এই গোপন দিকটা সম্পর্কে আমরা একেবারেই অজানা ছিলাম। আর এখন হঠাৎ সব উন্মোচিত হয়ে যাচ্ছে একসাথে। আমাদের কি করতে হবে? অভিক জিজ্ঞেস করল। পেনড্রাইভের তথ্য ডিক্রিপ্ট করতে হবে। এটা খুব জটিল একটা এনক্রিপশন। আপনার বাবা-মা এটা এমনভাবে এনক্রিপ্ট করেছিলেন যাতে শুধু আপনারাই খুলতে পারেন। আপনাদের ডিএনএ প্যাটার্ন, আপনাদের জন্ম তারিখ, এসব দিয়ে একটা কোড তৈরি করা আছে, বিকাশ বললেন। আমাদের সাথে একটা সিক্রেট ল্যাবে যেতে হবে। সেখানে আমরা এই এনক্রিপশন ভাঙার চেষ্টা করব, সুমিতা বললেন। আমি অনুপমের দিকে তাকালাম। সে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বাচ্চাদের কি হবে? ওদের নিরাপত্তা কি ঠিক থাকবে? অনুপম জিজ্ঞেস করল। আমরা সবার নিরাপত্তার ব্যবস্থা করব, অমর বললেন। আমাদের লোকজন আছে। ওদের অন্য জায়গায় নিয়ে যাব। যতদিন প্রয়োজন ততদিন ওরা সেখানে থাকবে। এসব ঠিক আছে, কিন্তু আমি ভাবছি, যারা আমাদের জৈবিক বাবা-মাকে হত্যা করেছে, তারা কি আমাদের খুঁজে পেয়েছে? আমি জিজ্ঞেস করলাম। আমরা আশা করি না, বিকাশ বললেন। তবে সতর্ক থাকা ভালো। আপনি যে মেসেজ পেয়েছেন সেটা আমাদের থেকেই এসেছে। আমরা আপনাদের সতর্ক করতে চেয়েছিলাম। আপনাদের থেকে। আমি বিস্মিত। কিন্তু কেন? আমরা জানতাম অভিক আলোকের কাছে গিয়েছিল। এবং সেই ঠিকানায় মন্থনের লোকজন নজর রাখছে। আমরা আপনাদের সাবধান করতে চেয়েছিলাম, সুমিতা বললেন। আমি অভিকের দিকে তাকালাম, সে আমার দিকে। আমরা কি এই অপরিচিত মানুষদের বিশ্বাস করব? তাদের সাথে যাব? কিন্তু বিকল্প কি? যদি মন্থন সত্যিই আমাদের খুঁজে পায়, তাহলে বিপদ তো আছেই। আমরা আপনাদের সাথে যাব, আমি সিদ্ধান্ত নিলাম। কিন্তু প্রথমে আমাদের বাচ্চাদের নিরাপদে পাঠাতে হবে। অমর, বিকাশ আর সুমিতা একসাথে মাথা নাড়লেন। আমরা এখনই ব্যবস্থা করছি, অমর বললেন। তিনি তার মোবাইল বের করে কাউকে ফোন করলেন। ঠিক হল, অনির্বাণ আর অনিন্দিতাকে অনুপমের বোনের বাসায় পাঠানো হবে, যিনি শহরের বাইরে থাকেন। সেখানে তাদের নিরাপত্তার জন্য অমরদের লোকজন থাকবে। আমরা বাচ্চাদের ডেকে সবকিছু না বলে শুধু এটুকু বললাম যে আমাদের কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, ওরা ফুপুর বাসায় থাকবে। ওরা খুশি হল খবরটা শুনে, কারণ ফুপুর বাসার আশেপাশে খেলার মাঠ আছে, বাগান আছে। 2 ঘণ্টার মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। অনির্বাণ আর অনিন্দিতা অনুপমের বোনের সাথে চলে গেল। আমরা ছোট একটা ব্যাগে জরুরি জিনিসপত্র নিয়ে প্রস্তুত হলাম। এখন আমরা কোথায় যাব? অভিক জিজ্ঞেস করল। দেশের উত্তরে একটা পাহাড়ি এলাকায়, বিকাশ বললেন। সেখানে আমাদের একটা সিক্রেট ল্যাব আছে। সেখানে আমরা নিরাপদে পেন ড্রাইভের তথ্য ডিক্রিপ্ট করতে পারব। আমরা রাত 11টার দিকে বের হলাম। অমরদের গাড়িতে উঠে পড়লাম। শহর ছেড়ে হাইওয়ে ধরলাম। অন্ধকার রাস্তা, মাঝে মাঝে গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কিছু নেই। মাঝরাতে আমরা একটা ছোট রেস্টুরেন্টে থামলাম। খাবার খেলাম, একটু বিশ্রাম নিলাম। আমি একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম, কিন্তু অনুপম আর অভিক জেগেছিল। আমি অপেক্ষা করছিলাম কখন আমরা আবার যাত্রা শুরু করব। হঠাৎ দেখলাম একটা কালো গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে থামল। তার থেকে 2 জন লোক নামল। তাদের চেহারা দেখে আমার মনে হল, এরা অস্বাভাবিক, কেমন যেন ভয়ঙ্কর। দেখেছ? আমি অভিকের কানে কানে বললাম। ওই লোকগুলোকে সন্দেহজনক মনে হচ্ছে। অভিক তাকাল। হ্যাঁ।
চল অমরদের বলি গু। আমরা অমরকে বললাম। তিনি বাইরে তাকিয়ে দেখলেন। ওরা মন্থনের লোক, তিনি চাপা গলায় বললেন। ওরা আমাদের ট্র্যাক করেছে। আমরা এখনই এখান থেকে বের হতে হবে গু। আমরা ত্রস্ত হয়ে উঠলাম। আমার হার্টবিট বেড়ে গেল। রেস্টুরেন্টের পেছন দিক দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। অমর বিল মিটিয়ে রাখলেন। আমরা ধীরে ধীরে উঠে পেছনের দরজা দিয়ে বের হলাম। বাইরে অন্ধকার। আমাদের গাড়ি পার্কিং লটে আছে, কিন্তু সেখানে যেতে গেলে ওই লোকগুলো দেখে ফেলবে। অমর আমাদের পাশের একটা ছোট বনের দিকে নিয়ে গেলেন। এখান দিয়ে যাব, তিনি বললেন। পাশের রাস্তায় গিয়ে অন্য গাড়ি ধরব গু। আমরা বনের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গাছপালার মাঝে রাস্তা খুঁজে পাওয়া কঠিন। আমি অনুপমের হাত শক্ত করে ধরে রাখলাম। হঠাৎ পেছন থেকে শব্দ শুনলাম। কেউ আমাদের অনুসরণ করছে। আমরা আরও দ্রুত হাঁটতে শুরু করলাম। অন্ধকারে গাছের ডালে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম মাঝে মাঝে। দৌড়াও, অমর চিৎকার করে বললেন। আমরা দৌড়াতে শুরু করলাম। আমার বুক ধড়ফড় করছিল। পেছন থেকে লোকদের চিৎকার শুনতে পেলাম, ওরা এদিকে। বনের শেষে একটা রাস্তা দেখা গেল। রাস্তার ওপারে আরেকটা বন। ওপারে যাও, বিকাশ বললেন। আমরা রাস্তা পার হচ্ছি, এমন সময় একটা গাড়ি দ্রুত এসে থামল আমাদের সামনে। আমরা ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। গাড়ির দরজা খুলল। তাড়াতাড়ি উঠে পড়ো, একজন মহিলা বললেন গাড়ির ভেতর থেকে। রিয়া, সুমিতা আনন্দিত হয়ে বললেন। তুমি এসেছ? হ্যাঁ, আমি তোমাদের ফলো করছিলাম। দেখলাম মন্থনের লোকজন এসেছে। তাড়াতাড়ি উঠে পড়ো, রিয়া বললেন। আমরা গাড়িতে উঠে পড়লাম। রিয়া গাড়ি স্টার্ট দিলেন। ঠিক তখনই বন থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো রাস্তায়। তাদের হাতে কি যেন চকচক করছিল, বন্দুক? দ্রুত, অনুপম চিৎকার করে বললেন। রিয়া গাড়ি ছেড়ে দিলেন। পেছন থেকে গুলির শব্দ হল। কিন্তু আমরা ততক্ষণে অনেক দূরে চলে এসেছি। ওরা আমাদের খুঁজে পেয়েছে, অমর উদ্বিগ্ন কণ্ঠে বললেন। এটা ভালো লক্ষণ নয়। কিভাবে ওরা জানল আমরা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ওদের লোকজন সর্বত্র আছে, বিকাশ বললেন। ওরা হয়তো আমাদের ফোন ট্র্যাক করছে গি। আমরা সবাই মোবাইল বন্ধ করে দিলাম। রিয়া গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আমরা এখন হাইওয়ে থেকে নেমে ছোট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। প্ল্যান বদলাতে হবে, অমর বললেন। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য জায়গায় যাব। গাড়ি চলতে লাগল। আমরা সবাই চুপচাপ। প্রত্যেকের মনে উদ্বেগ, ভয়। মন্থনের লোকজন আমাদের খুঁজে পেয়েছে, এর মানে তারা সবকিছু জানে, আমাদের কাছে পেনড্রাইভ আছে, আমরা কোথায় যাচ্ছি, সবকিছু। ভোর 4টার দিকে আমরা একটা পুরনো বাড়ির সামনে এসে থামলাম। চারদিকে ঘন জঙ্গল, বাড়িটা প্রায় অদৃশ্য। এটা আমাদের সেফ হাউস, রিয়া বললেন। এখানে আমরা কিছুদিন থাকব। তারপর আবার চলে যাব। আমরা বাড়িতে ঢুকলাম। পুরনো বাড়ি, কিন্তু ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ইলেকট্রিসিটি আছে, পানি আছে, খাবার আছে। রিয়া বললেন, এখানে কোনো ফোন সিগন্যাল নেই, ইন্টারনেট নেই। আমরা পুরোপুরি বিচ্ছিন্ন। এখন আমাদের করণীয় কি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পেনড্রাইভের তথ্য ডিক্রিপ্ট করতে হবে, বিকাশ বললেন। আমার সাথে একটা ল্যাপটপ আছে। আমরা চেষ্টা করে দেখব। অমর বললেন, আর একজন আসবেন আমাদের সাহায্য করতে। তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। তিনি আমাদের সাহায্য করবেন ডিক্রিপশনে গিয়ে। আমরা সবাই ক্লান্ত। সারারাত জেগে আছি, দৌড়েছি, ভয় পেয়েছি। বাড়ির ভেতরে যে রুমগুলো ছিল সেখানে বিছানা পাতা ছিল। আমি আর অনুপম একটা রুমে গেলাম বিশ্রাম নিতে। অভিক, অমর আর বিকাশ অন্য রুমে। সুমিতা আর রিয়া নিচে ড্রয়িং রুমে রইলেন পাহারা দিতে। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, এক রাতে আমার জীবন কিভাবে উল্টেপাল্টে গেল। আমি কে? আমার আসল পরিচয় কি? আমার জৈবিক বাবা-মা কারা ছিলেন, তারা কি করতেন, তাদের হত্যা করা হয়েছিল, এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল দুপুরে। উঠে দেখি বাড়িতে আরেকজন এসেছেন, সেই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ দীপক। বয়স 40-এর কাছাকাছি, লম্বা চেহারা, ছোট ছোট চুল। আপনি আমেলিয়া? তিনি জিজ্ঞেস করলেন আমাকে দেখে। হ্যাঁ, আমি বললাম। আপনার কথাই শুনেছি।
আপনার বাবা মা রাজীব আর মালবিকা অসাধারণ মেধার অধিকারী ছিলেন। আমি তাদের সাথে কাজ করিনি, তবে তাদের কাজের কথা শুনেছি। আমি একটু লজ্জা পেলাম, কারণ আমি নিজে সেই মানুষদের সম্পর্কে কিছুই জানি না। আমার জৈবিক বাবা-মা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। আমি যাদের বাবা-মা হিসেবে চিনতাম, তারাও আমাকে কখনো সত্যি বলেননি। আমরা কি শুরু করতে পারি? দীপক জিজ্ঞেস করলেন। অমর পেনড্রাইভটা আনলেন।